সার্বিক মূল্যস্ফীতি বেড়ে 11.38%। 4 মাসে সর্বোচ্চ নভেম্বরে খাদ্যে প্রায় 14%। অর্থনীতিতে অতিরঞ্জিত প্রবৃদ্ধি দেখিয়েছে আওয়ামী লীগ সরকার। নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে কমিশনের সুপারিশ। বিদ্যুৎ জ্বালানিতে দুর্নীতিবাজদের তালিকা দাবি ক্যাবের। অপরাধীদের বিরুদ্ধে বিআরসিকে মামলার তাগিদ। মতিঝিল থেকে কমলাপুরে মেট্রো রেলের কাজ ৪৫% শেষ। আগামী বছরের শেষ নাগাদ যাত্রী পরিবহনের সম্ভাবনা। সবাইকে আমন্ত্রণ অর্থনীতি সারাদিনে আপনাদের সাথে আছি ইফাতারা। শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। চলতি বছরের নভেম্বরে মূল্যস্ফীতি বেড়ে 11.38% হয়েছে, যা গেল 4 মাসের মধ্যে সর্বোচ্চ। আর খাদ্যে মূল্যস্ফীতি বেড়ে হয়েছে প্রায় 14%। বৃহস্পতিবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে। পরিস্থিতি স্বাভাবিক করতে ঋণে সুদ হারের পুনর্গঠন ও বাজারে মনিটরিংয়ের কঠোর হওয়ার কথা বলছেন অর্থনীতিবিদরা। গত 1.5 বছরের বেশি সময় ধরে দেশের মূল্যস্ফীতির হার 2 অঙ্কের কাছাকাছি। মূল্যস্ফীতি কমাতে নীতি সুদ হার বাড়ানো সহ নানা উদ্যোগ নেওয়া হয়, কিন্তু কাজে আসছে না কোনোটি। উচ্চ মূল্যস্ফীতির চাপে ক্রমাগত বেড়ে চলেছে জীবনযাপনের ব্যয়। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো BBS এর প্রতিবেদন অনুযায়ী নভেম্বর মাসের মূল্যস্ফীতি বেড়ে 11.38% হয়েছে, যা 4 মাসের মধ্যে সর্বোচ্চ। এছাড়া খাদ্য মূল্যস্ফীতি 13.80% ঠেকেছে, যা 1 মাস আগে ছিল 12.66%। এতে নাভিশ্বাস অবস্থায় ভোক্তারা। আমরা মনে করি 10,000 টাকা, খরচ হয়ে আরো বেশি। এই টাকাটা পাবো। খরচ আগে যেমন 10,000 টাকা বেতন পাইছি, তো সব কেনাকাটাও দেখা গেল কিছু রয়েছে। এখন মনে করেন 10,000 টাকা বেতনে কিছু হয় না। BBS এর প্রতিবেদন বলছে, নভেম্বরে মূল্যস্ফীতি বাড়ার পেছনে ছিল খাদ্যপণ্যের উচ্চ মূল্য। তাই দেশে খাদ্যশস্য সরবরাহ স্বাভাবিক রাখা সহ বাজার মনিটরিং পর্যাপ্ত করার কথা বলছেন অর্থনীতিবিদরা। 3টা বিষয়, একটা হলো যে উচ্চ সুদের হার, দ্বিতীয়টা হলো যে বাজার ব্যবস্থাপনায় উন্নতির অভাব, এবং তৃতীয় বিষয়টা হচ্ছে পুরো সাপ্লাই চেইন। এই জায়গাটাতে এখনো পর্যন্ত সিন্ডিকেট আছে। একটা টাস্কফোর্স হয়েছে ঠিকই, কিন্তু আলটিমেটলি তো এটা খুব একটা ভালো কাজ করছে না, এবং দৃশ্যমান কোনো আমরা সেরকম অভিযানও দেখছি না। বাংলাদেশ ব্যাংক বলছে, মূল্যস্ফীতি কমাতে যেসব উদ্যোগ নেওয়া হয়েছে এর সুফল পেতে আরো সময় লাগবে। বাড়তি পলিসি রেট দীর্ঘদিন অব্যাহত থাকলে তারা একটা কার্ভের মাধ্যমে দেখিয়েছে যে আমাদের পক্ষে এটা 26 সালের শেষে গিয়ে মানে আমাদের ওই 6 বা 7 এর কাছাকাছি চলে আসা সম্ভব। নভেম্বরে খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে 9.39%, যা আগের মাসে ছিল 9.34%। এ সময় মূল্যস্ফীতি বেড়েছে শহর ও গ্রামেও। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আওয়ামী লীগ সরকার অর্থনৈতিক প্রবৃদ্ধিকে অতিরঞ্জিত দেখিয়েছে, তাই জিডিপির প্রকৃত আকার জানতে একটি কমিটি গঠনের পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য। বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে কসমস ফাউন্ডেশন আয়োজিত মতবিনিময় সভায় তিনি বলেন, জাতীয় উন্নয়নে নির্ভরযোগ্য তথ্য উপাত্ত নিশ্চিতে পরিসংখ্যান প্রতিষ্ঠানকে স্বাধীন কমিশনে রূপান্তর করতে হবে। গত 15 বছরের বেশিরভাগ সময় উচ্চ প্রবৃদ্ধির হিসাবে দেশের অর্থনীতির আকার ছাড়িয়েছে $450 বিলিয়ন। কিন্তু অর্থনীতিবিদরা প্রবৃদ্ধির সঙ্গে বেসরকারি বিনিয়োগ, কর্মসংস্থানের মতো সংশ্লিষ্ট সূচকের ভারসাম্য খুঁজে পাননি। শ্বেতপত্র কমিটিও দেখেছে, রাজনৈতিক সুবিধা পেতে উন্নয়নকে অতিরঞ্জিত করা হয়েছে। এসব বিবেচনায় দেশের অর্থনীতির প্রকৃত আকার বের করা জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আমাদের যে উন্নয়ন পরিসংখ্যান আছে তাকে আরেকটি আধুনিক এবং একটা বৈজ্ঞানিক ভিত্তির উপর দাঁড় করাতে হবে। যেমন করে আমাদের কর্ম কমিশন আছে, এই রকম একটি কমিশন করে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির কাছে নিয়ে সংসদের কাছে জবাবদিহি করার একটা সুরক্ষার কথা আমরা প্রস্তাব করেছি। সরকারি কেনাকাটা ও প্রকল্পে 40% অর্থ লোপাট হয়েছে বলে মনে করেন আলোচকরা। আর এজন্য ইজিপি পদ্ধতি আরও স্বচ্ছ করতে হবে। টেকসই উন্নয়ন নিশ্চিতে ব্যাংক খাত, বিদ্যুৎ জ্বালানি, সামাজিক কর্মসূচি, গ্রামীণ শিক্ষা ব্যবস্থায় আমূল সংস্কার দরকার। জনগণের করের টাকায় ভর্তুকি কমাতে রাষ্ট্রায়ত্ত নাজুক শিল্পগুলো বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পরামর্শও দেন বক্তারা।
piling them with benefits. আওয়ামী সরকার জনপ্রশাসনে কর্মকর্তাদের সুযোগ সুবিধা ব্যাপকভাবে বাড়িয়েছে। এভাবে তাদের নীরব সমর্থন আদায় করে রেখে শাসনকাল দীর্ঘায়িত করেছে। এখন কার্যকর পরিকল্পনা নিতে হবে যে জনগণের অর্থে কত বড় জনপ্রশাসন বহাল রাখব। আমার মতে সরকারি চাকরিতে দক্ষতা, পেশাদারিত্ব বাড়াতে চুক্তিভিত্তিক নিয়োগও হতে পারে। মতবিনিময়ে বলা হয়, প্রবাসী আয়ের উপর ভর করেই অনেকদিন ধরেই মন্দা এড়িয়ে চলছে অর্থনীতি। এমন অবস্থায় এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলায় রপ্তানি পণ্য ও বাজারে বৈচিত্র্য আনতে গুরুত্ব দেন বিশ্লেষকরা। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 6 বছর ধরে হোল্ডিং ট্যাক্স দিচ্ছে না বসুন্ধরা আবাসিকের কেউ, অথচ ফ্ল্যাট ও ভবন মালিকদের কাছ থেকে প্রতি মাসে ফি আদায় করছে বসুন্ধরা গ্রুপ। 6 বছরে 300 কোটি টাকার বেশি তুলেছে বসুন্ধরা ওয়েলফেয়ার সোসাইটি। এবার তাদের কাছ থেকে ট্যাক্স আদায় কঠোর হচ্ছে সিটি কর্পোরেশন। এরই মধ্যে বকেয়া পরিশোধে চিঠি দেয়া শুরু করেছে ডিএনসিসি। 2018 সালে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্ত হয় বসুন্ধরা আবাসিক এলাকা। কিন্তু 6 বছর ধরে হোল্ডিং ট্যাক্স দিচ্ছে না বসুন্ধরার বাড়ির মালিকেরা, অথচ প্রতি মাসেই বসুন্ধরা গ্রুপকে ট্যাক্স বাবদ ফি দেন ফ্ল্যাট ও ভবন মালিকরা। সেই টাকা আদায় করা হয় বসুন্ধরা ওয়েলফেয়ার সোসাইটির মাধ্যমে। আবাসিক ভবনের প্রতি বর্গফুটের জন্য মাসে 60 থেকে 80 পয়সা এবং বাণিজ্যিকের জন্য 1 টাকা 80 পয়সা দিতে হয় ওয়েলফেয়ার সোসাইটিকে। সেই হিসাবে 11,000 ফ্ল্যাট ও ভবন মালিকের কাছ থেকে বছরে আদায় 50 কোটি টাকারও বেশি, অর্থাৎ 6 বছরে তোলা হয়েছে 300 কোটি টাকার বেশি। কিন্তু তাদেরকে আর ছাড় দেবে না সিটি কর্পোরেশন। হোল্ডিং ট্যাক্স আদায় করতে বসুন্ধরায় ফ্ল্যাট ও ভবন মালিকদের চিঠি দিচ্ছে ডিএনসিসি। আমরা বিল্ডিংটা করছি রাজুকের কাছ থেকে প্ল্যান নিয়ে, আমরা বাস করি এই সিটিতে। সেক্ষেত্রে অবশ্যই আমাদের ট্যাক্সটা সিটি কর্পোরেশনকে দেওয়া উচিত। বসুন্ধরা যে ট্যাক্সটা ধরতেছে আমার কাছে, এটা আমাদের কাছে সো মাছ বেশি হয়ে গেছে। আমরা এটার জন্য এখন বুঝে নিতে যে বসুন্ধরা এগেনস্টে কোনো কথা বলা যায় না, ও যেটা করে সেটাই। তো যদি সরকার যদি এখানে ইনভলভ হয় তাহলে ওর তৈরি তো কিছুটা কমবে। কর্পোরেশন জানায় বসুন্ধরা আবাসিকে ট্যাক্স ধার্য হবে 2018 সাল থেকে। মালিকদের পরিশোধ করতে হবে বকেয়া টাকাও। বসুন্ধরা কর্তৃপক্ষের একটা কথা ছিল যে এখনো রাজুক ওনাদের কাছে এটা হ্যান্ডওভার করে নাই, বাট আমরা দেখেছি যে ব্লক টু ব্লক হিসাব করলে কতগুলো ব্লক কিন্তু কাজ কমপ্লিট হয়ে গেছে। সুতরাং সেগুলোর ক্ষেত্রে আমরা ট্যাক্স আদায়ের কাজ করতে পারি। আমরা ওই সব ব্লকগুলোতে নোটিশ দিচ্ছি এবং জনগণ যারা বাসিন্দারা তারা সাড়াও দিচ্ছেন। বসুন্ধরা গ্রুপের দাবি, সিটি কর্পোরেশনকে ট্যাক্স না দেওয়ার অনুমতি দিয়েছে রাজুক। আর ওয়েলফেয়ার সোসাইটি বলছে মালিকদের কাছ থেকে যে টাকা নেওয়া হয়েছে তা দিয়ে আবাসিকের উন্নয়নে খরচ করেছে গ্রুপ। এখানে যে কালেকশনগুলো হয় এই কালেকশনগুলো দিয়ে এখানে রাস্তাঘাট, ড্রেন, সৌন্দর্যবর্ধন এই সমস্ত কাজ হচ্ছে। এই কাজগুলো করার ক্ষেত্রে সোসাইটির সঙ্গে বসুন্ধরা কর্তৃপক্ষের একটা সমঝোতা, একটা ইয়ে আছে আর কি, সমন্বয় করে কাজ করে। ভবন মালিকরা বলছেন বাড়ি তৈরির সময় উন্নয়নের নামে টাকা নেয় বসুন্ধরা। ফ্ল্যাট বিক্রি করতে গেলেও টাকা দিতে হয়। এরপরও প্রতি মাসে ফি নিচ্ছে বসুন্ধরা গ্রুপ, কিন্তু সিটি কর্পোরেশন কিছুই পাচ্ছে না। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিদ্যুৎ ও জ্বালানি খাতের লুটপাটে জড়িতদের তালিকা প্রকাশের দাবি জানিয়েছে কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব। বুধবার রাজধানীর বাংলা মোটরে গণমাধ্যমের সঙ্গে সংলাপে এমন দাবি করা হয়। অনুষ্ঠানে জ্বালানি অপরাধীদের বিরুদ্ধে বিআরসি ও ভোক্তা অধিদপ্তরকে মামলা করার তাগিদ দেন বিশেষজ্ঞরা। জ্বালানি খাত সংস্কার নিয়ে গণমাধ্যমের সঙ্গে সংলাপের আয়োজন করে কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব। উঠে আসে এ খাতে পতিত আওয়ামী লীগ সরকারের লুটপাট ও ভবিষ্যৎ করণীয় নিয়ে। অনুষ্ঠানে বক্তারা বলেন, বিগত সরকারের আমলে রূপপুর, রামপাল, মাতারবাড়ি সহ সকল জ্বালানি প্রকল্পের চুক্তি পর্যালোচনা করা দরকার। ভারতের আদানির কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্প থেকে বিদ্যুৎ আমদানি ব্যয় লুণ্ঠনমূলক বলেও জানান তারা। আদানির সাথে চুক্তি হচ্ছে, তার কোনো এক্সিট ক্লজ নাই। পৃথিবীতে কখনো এইভাবে বাইল্যাটারাল চুক্তি হয় কিনা। তো যেই সরকার এই ধরনের চুক্তি করতে পারে তার কোনো প্রকল্প অ্যানালাইসিসের প্রয়োজন আছে বলে আমি অন্তত ব্যক্তিগতভাবে মনে করি না। ব্যক্তিগত স্বার্থের বাইরে, দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে ব্যক্তিগত স্বার্থের বাইরে কিছুই করেনি। জ্বালানি নিয়ে ব্যবসা বন্ধ না হলে সংকট আরও বাড়বে।
তাই বিদ্যুৎ ও জ্বালানি খাতে উন্নয়ন ও ন্যায্যতা নিশ্চিত জরুরি বলে মনে করে ক্যাব। এ খাতে সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার জন্য বিআরসি চেয়ারম্যান ও সদস্য এবং সরকারি কোম্পানি ও সংস্থাসমূহের চেয়ারম্যান, সদস্য ও শীর্ষ পদসমূহের নিয়োগ প্রবিধান দ্বারা নির্ধারিত পদ্ধতিতে করার লক্ষ্যে এক বা একাধিক প্রবিধান প্রণয়ন এবং বিআরসি আইন সংস্কার। সংলাপ অনুষ্ঠানে বিদ্যুৎ ও জ্বালানি খাতের রূপান্তরে ২১ দফা সংস্কারের দাবিও তুলে ধরে ক্যাব। কিন্তু এই আলোচনাগুলো জারি রাখা। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আগামী বছরের শেষে মেট্রো রেল চলবে কমলাপুর পর্যন্ত। এ পর্যন্ত মেট্রো রেলের মতিঝিল কমলাপুর রুটের নির্মাণ কাজ শেষ হয়েছে ৪৫%। কর্তৃপক্ষের আশা, কমলাপুর পর্যন্ত ট্রেন চালু হলে দিনে যাতায়াত করতে পারবে ৫ লাখের বেশি যাত্রী। এমন কর্মযজ্ঞ কমলাপুর মেট্রো রেল স্টেশন এলাকায়। পালা বদলে দিনরাত পুরোদমে চলছে নির্মাণ কাজ। মেট্রো রেলে লাইন 6 শুরু উত্তরা থেকে, শেষ হবে কমলাপুরে। এরই মধ্যে পুরোপুরি যাত্রী সেবা চালু রয়েছে মতিঝিল পর্যন্ত। রাজনৈতিক অস্থিরতায় মতিঝিল থেকে কমলাপুরের কাজে কিছুটা সমস্যা হলেও এখন আর নেই। ১.১৬ কিলোমিটারের এ অংশে ৩৯টি পিলারের মধ্যে নির্মাণ শেষ হয়েছে ৩০টির। মোট ২৭টির মধ্যে কাজ শেষ হয়েছে 2টি স্প্যানের। স্টেশনের সকল পিলারের কাজও শেষ। কর্তৃপক্ষ বলছে আগামী বছরের মাঝামাঝিতে পুরো নির্মাণ কাজ শেষ করা যাবে। বাইরে তো অনেকটুকু হয়ে গেছে, আর আন্ডারগ্রাউন্ডের কাজ তো প্রায় শেষ। আন্ডারগ্রাউন্ড মানে পাইলিংয়ের কাজ বলছি, প্রায় শেষের দিকে কয়েকটা পাইলিংয়ের কাজ বাকি আছে। মেয়াদ আরও মানে আগামী বছরের 25শে ডিসেম্বর পর্যন্ত আছে, তো এর আগে বোধহয় সমাপ্ত হবে আর কি। লাইন 6-এর মতিঝিল টু কমলাপুর এক্সটেনশন যেটা। বিশেষজ্ঞরা বলছেন কমলাপুর রেল স্টেশন একই জায়গায় হওয়ায় রাজধানীর বাইরে থেকে এসে মেট্রোর সুবিধা পাওয়া যাবে সহজেই। পুরো লাইনে ট্রেন চলাচল শুরু হলে আশেপাশের অনেক জেলার যাত্রীরাও উপকৃত হবে। যেহেতু দূরপাল্লার কমলাপুর রেল স্টেশন আন্তঃসংযোগ করছে, এদিকে মেট্রো রেল দিয়ে যখন কমলাপুরে যুক্ত হবে, তখন ঢাকার ভিতরে ঢোকা এবং ঢাকা থেকে কমলাপুর পর্যন্ত যাওয়ার যে যাতায়াত ব্যবস্থাপনা, সেখানে একটা বড় পরিবর্তন আসবে। তো এবং উন্নত দেশেও কিন্তু আসলে এ ধরনের মাল্টিমোডাল হাব যেটা বলা হয়, সেটাকে ঘিরেই কিন্তু আসলে নগরকেন্দ্রিক পরিবহন ব্যবস্থা তৈরি হয়। উত্তরা থেকে মতিঝিল অংশে মেট্রো রেলে প্রতিদিন চলাচল করছে ৩.৫ লাখ যাত্রী। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আগামী বছরের শুরুতে 5 দিন ডাচবাংলা ব্যাংকের লেনদেন সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। এ সময় ব্যাংকের শাখা ও এটিএম বুথ থেকে কোনো সেবা পাবেন না ব্যাংকটির গ্রাহকরা। এছাড়া ব্যাংকটির এজেন্ট ব্যাংকিং সেবা 30 ডিসেম্বর থেকে 5 জানুয়ারি পর্যন্ত মোট 7 দিন বন্ধ থাকবে। তবে ক্রেডিট কার্ড ও মোবাইল ব্যাংকিং সেবা রকেট লেনদেন চালু থাকবে। বুধবার বাংলাদেশ ব্যাংক এ তথ্য জানিয়েছে। নতুন কোর ব্যাংকিং সফটওয়্যার হালনাগাদ করার জন্য ডাচ বাংলা ব্যাংকের মূল ব্যাংকিং সেবা আগামী 1 থেকে 5 জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে। এই বন্ধের মধ্যে সাপ্তাহিক ছুটি ও বছরের প্রথম দিন হিসেবে ব্যাংক হলিডে রয়েছে। সেই হিসেবে মূলত ডাচ বাংলা ব্যাংকের স্বাভাবিক লেনদেন বন্ধ থাকবে 2 দিন। প্লাস্টিক দূষণের ভয়াবহতা বন্ধ ও সচেতনতায় কক্সবাজার সৈকতে তৈরি হয়েছে ৬২ ফুট উঁচু প্লাস্টিকের দানব। এতে ব্যবহার হয়েছে 10 টন প্লাস্টিক বর্জ্য। শ্রীগাল পয়েন্টে দানবকে দেখতে ভিড় করছেন পর্যটকরা। আগামী 4 মাস সাগর পাড়ে দেখা মিলবে এই দানবের। উচ্চতায় 6 তলা ভবনের সমান এই দানব তৈরিতে ব্যবহার করা হয়েছে ফেলে দেওয়া প্লাস্টিক। সমুদ্রে প্লাস্টিক দূষণের ভয়াবহতা বন্ধে মানুষকে সচেতন করতেই কক্সবাজার সমুদ্র সৈকতে নির্মিত হয়েছে বিশাল আকৃতির এই দানব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের একদল সাবেক ও বর্তমান শিক্ষার্থী 12 দিনের প্রচেষ্টায় তৈরি হয়েছে ৬২ ফুট উচ্চতার এই ভাস্কর্য। এতে ব্যবহৃত হয়েছে 10 মেট্রিক টন প্লাস্টিক বর্জ্য। উদ্যোক্তারা বলছেন, স্থানীয়দের পাশাপাশি প্রতি বছর লাখো পর্যটকের সমাগম ঘটে কক্সবাজারে। সমুদ্রে ঘুরতে গিয়ে ছুঁড়ে ফেলা প্লাস্টিক বর্জ্য উদ্বেগজনক হারে বাড়াচ্ছে দূষণ। হুমকির মুখে পড়েছে প্রতিবেশ ও পরিবেশ। সমুদ্র সৈকতে লক্ষ লক্ষ পর্যটক বেড়াতে আসেন, তাদেরকে আমরা প্লাস্টিক সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহারের ব্যাপারে নিরুৎসাহিত করতেছি এবং তাদের পরিবারকে আমরা সচেতন করছি প্লাস্টিক ব্যবহার না করতে। ব্যক্তি পর্যায়ে সচেতনতা বাড়ানো গেলে প্লাস্টিকের ভয়াবহতা রোধ করা যাবে বলে মন্তব্য জেলা প্রশাসকের। মূল উদ্দেশ্য সচেতনতা, ব্যক্তি পর্যায়ের সচেতনতা তৈরি হলেই কেবলমাত্র আমরা
প্লাস্টিকের প্রকৃতভাবেই প্লাস্টিককে নিরসন করতে পারবো, প্লাস্টিকের যে ভয়াবহতা এটাকে আমরা প্রশমিত করতে পারবো। এদিকে কক্সবাজারের ভ্রমণে এসে পরিবেশ সচেতনতার এই প্রচারণা দেখে মুগ্ধ হচ্ছেন পর্যটকরা। কক্সবাজার এসে এরকম একটা দানব আকৃতির যে মানে প্লাস্টিক বা এই ধরনের ময়লা আবর্জনার বিরুদ্ধে যে একটা প্রতিবাদ মানে হচ্ছে যে প্রতীকীয় যে প্রতিবাদটা দেখতে পাচ্ছি, এটা আসলেই আমাকে মুগ্ধ করছে। শুধুমাত্র কক্সবাজার বলে নয়, আর আমাদের আসলে অন্যান্য জায়গায় বাংলাদেশে আরও অনেক জায়গায় আমাদের এই প্রতিবাদটা নিজেদের মধ্যে তৈরি করা উচিত। প্লাস্টিক দানব ভাস্কর্যের পাশে বিদ্যানন্দের পক্ষ থেকে প্লাস্টিক এক্সচেঞ্জ স্টোর খোলা হয়েছে, যেখানে প্লাস্টিকের বিনিময়ে বাজার করতে পারবে নিম্ন আয়ের মানুষ। তৌফিকুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কক্সবাজার। শেয়ার বাজারের খবর। সপ্তাহে শেষ কার্যদিবসে সূচক ও লেনদেন কমেছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। ডিএসইএক্স সূচক 41.54 পয়েন্ট কমে অবস্থান করছে 5196 পয়েন্টে। বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয় 335 কোটি 18 লাখ টাকা। আগের দিনের চেয়ে লেনদেন কমেছে 111 কোটি 33 লাখ টাকা। হাত বদলে অংশ নেয় 388টি কোম্পানির ও মিউচুয়াল ফান্ডের মধ্যে। দর বেড়েছে 42টির, কমেছে 308টির, অপরিবর্তিত রয়েছে 38টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক কমেছে 64.01 পয়েন্ট, অবস্থান করছে 14,581 পয়েন্টে। এ সময় লেনদেন হয়েছে 3 কোটি 84 লাখ টাকার শেয়ার। আর এই ছিল অর্থনীতি সারাদিনের আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ আমাদের পরবর্তী সংবাদে।